হ্যালো, কথা শোনা যায়? জি ভাই, আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। কি ভাই, ঠান্ডা কেমন লাগে? ঠান্ডা অনেক রে। কি বলবো আর। আপনি তো ঢাকায় থাকেন না? হ্যাঁ, ঢাকাতেই। আমরা চিটাগাং। অনেক গরম, আজকে 40 ডিগ্রি। হিউমিডিটি অনেক বেশি। আজকে তো 38 ছিল মনে হয়। এখানে অনেক বেশি গরম। তো আরো বাড়ার কথা। পারলে তো আর কেউ কি জয়েন করবে না? আমাদের তো ক্লাস শেষের দিকে, আর 3টার মতো ক্লাস আছে। তবে আমাদের ওই আপনি একটা ডাটাবেস দিলে আমরা ওইটা অনুযায়ী প্রজেক্ট শুরু করতে পারি। এখন রিয়েক্ট তো আমরা মোটামুটি রিয়েক্ট তো শেখানো হয়নি। হ্যাঁ, রিয়্যাক্ট এখন ব্যাপার হচ্ছে রিয়্যাক্টের জন্য আলাদা কোর্সই লাগে আর কি। আমি যতদূর মনে করি আলাদা কোর্স বা আপনার 2 মাসের আরও এক্সট্রা টাইম লাগে। রিয়্যাক্ট জিনিসটা আপনার হচ্ছে আছে, অনেক কিছুই আছে। ফ্রন্ট এন্ড তো, আর ফ্রন্ট এন্ড তবে আবার আমরা একটু আপনার যেমন ধরেন প্রত্যেকটা অ্যাপ যেহেতু বানাইতেছি এখন টেমপ্লেটের জন্য কি আলাদা আলাদা আমাদেরকে HTML ফাইল করতে হবে নাকি একসাথে করতে হবে? টেমপ্লেটও তো আলাদা আলাদাই। মানে প্রত্যেকটা অ্যাপের জন্য একেকটা HTML ফাইল। বলে হ্যাঁ, টেমপ্লেটের তো এই সমস্যা আছে আপনার। এই যে এইচটিএমএল সিএসএস আপনাদের এরকম লেখা লেখা তারপর করা লাগে কি, ওগুলোরও একটা ফোল্ডার স্ট্রাকচার বানাইয়ে তার জন্য রাখা দিতে হয়। তো প্রত্যেকটা পেজের জন্য আপনার আলাদা আলাদা এইচটিএমএল লেখা লাগে। আবার দেখা যায় যে আপনার একই কোড বারবার কপি পেস্ট করা লাগে। তো এই জিনিসগুলোর জন্যই আসলে যে বিভিন্ন ফ্রন্ট এন্ড ফ্রেমওয়ার্ক আনা, যেমন এই রিয়্যাক্ট আপনার, দেন অ্যাঙ্গুলার আছে, তারপর ভিউ.js আছে, svelte আছে, রিমিক্স আছে, নেক্সট.js আছে, অনেক কিছু আছে। তো রিয়্যাক্টটাই সবচেয়ে পপুলার, সবচেয়ে বেশি ইউজ হয়। বিশেষ করে নেক্সট.js যেটা, ওইটা মানে নেক্সট.js আপনার রিয়্যাক্টই জাস্ট আরও ইজি আর কি। তো রিয়্যাক্ট শেখা থাকলে আপনার আবার নেক্সট.js শেখার কোনো ব্যাপার না, 5-6 দিন বসলেই হয়। এই হচ্ছে ব্যাপার। তো আমাদের ওই রিয়েক্টের আপনার কোন কোন জিনিসটা ইম্পর্টেন্ট একটু আমাদেরকে বললে আমরা দেখতে পাবো, আপনিও কিছু দেখাই দিতে। আপনার আর রিয়্যাক্ট শিখলেই হবে। আচ্ছা। আমি যা যা শিখাইছি ওইটা আপনাদের এন্ট্রি লেভেলের জন্য এনাফ আর কি। জাস্ট আপনাদের একটু ওই যে 2-3টা প্রজেক্ট করতে হবে নিজেদের। 2-3টা প্রজেক্ট করলে আপনাদের তখন কিছু কিছু আরও এক্সট্রা জিনিস নিজ থেকে শেখা লাগবে। তো কী কী শেখা লাগবে এটা আপনারাই বুঝতে পারবেন তখন। আর যেহেতু আপনাদের বেসিকটা আপনাদের বোঝা আছে, সো 2-1টা জিনিস ওগুলো আপনারা মনে করেন একটু ডকুমেন্টেশন বা 10 মিনিটের একটা ইউটিউব ভিডিও বা আপনার জিপিটি ইউজ করতে পারেন শেখার জন্য, এটাই এনাফ। আর সফটওয়্যার কোম্পানিতে যখন যাবেন তখন হচ্ছে আপনার, আচ্ছা রেকর্ডিং অন করা তো, হ্যাঁ, সফটওয়্যার কোম্পানিতে শেখাটা আরও তাড়াতাড়ি হবে আর কি। কারণ আপনার হচ্ছে এটা আমি ফিল করছি যে একটা সার্টেন টাইম পরে আপনার মনে হবে যে আমি আর কিছু শিখতে পারতেছি না, মানে আমার নিজ থেকে যা শেখার ওটা হয়ে গেছে। তো সফটওয়্যার কোম্পানিতে গেলে আবার হচ্ছে আপনার নেক্সট স্টেপ অ্যাজ এ আসলে সফটওয়্যার আমাদের ওই ইঞ্জিনিয়ার। মানে ওই জুনিয়র হিসেবে ঢোকার সময় যে ইন্টারভিউটা হয় হুম। আপনার ওখানে মানে কি কি প্রশ্ন আসতে পারে আমাদের একটু বলতে। আচ্ছা, এইটা নিয়ে আমি একদম শেষের ক্লাসে এগুলো নিয়ে আলোচনা করবো, আচ্ছা। তাহলে মনে হয় বেটার হবে। আরেকটা জিনিস আমি চিন্তা করতেছি, দেখি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ গ্রুপ খোলার। ওইখানে মনে করেন আমাদের এই ব্যাচে স্টুডেন্ট কত ছিল, আচ্ছা, 30, 30 জন মতো ছিল। 35, 40 জনের মতো ছিল মনে হয়। সবাইকে তো পাবো না মনে হয় এখন আর।
যাই হোক, মানে অ্যালামনাই গ্রুপের মতো হোয়াটসঅ্যাপে। সো ওইখানে হচ্ছে আপনাদের কোনো সাপোর্ট লাগলে, বা আমি যদি কোনো জব সার্কুলার দেখি বা কোনো আর্টিকেল, বা আপনাদের যদি কিছু জানার থাকে, সো এই সাপোর্টটা আমি তখন ওইখান থেকে দিতে পারবো। মানে এটা একদম আমার পক্ষ থেকে আর কি, যে আমাদের অ্যালামনাই যারা আছে এরা সব এক জায়গায় থাকবেন। সেটা এটা করলে ভালো হবে। হ্যাঁ, সবকিছু পাওয়া যাবে। এটা চিন্তা করতেছি। আবার এইখানে আমাদের যেহেতু প্রথম ব্যাচ ছিল, সো প্রথম ব্যাচ মানে একটু এক্সপেরিমেন্টাল। যেমন আচ্ছা। এই ব্যাচ করার পরে অনেক কিছু বুঝতে পারছি আমি নিজেও, দেন কোম্পানি অনেক কিছু বুঝতে পারছে যে আরও কীভাবে ইমপ্রুভমেন্ট করা যায়। যেমন যে রিয়্যাক্টের জিনিসটা আপনাদের তো মানে কস্ট তো খুব কম পড়ছে, 650 টাকা পড়ছে না মনে হয়। জি, 650 টাকা। হ্যাঁ, তো এটা হচ্ছে প্রমোশনাল আমাদের প্রথম ব্যাচ হিসেবে। এখন এই কোর্সের দাম কিন্তু অনেক বেড়ে গেছে, ঠিক আছে। তো বেড়ে যাওয়ার পরে এখন হচ্ছে আপনার মানে আমরা আরও কিছু জিনিস অ্যাড করতেছি। যেমন রিয়্যাক্ট যেমন এইটা ছিল না এই তবে ব্যাচে। আমরা চাইলে ওখানে অ্যাড হতে পারবো। সেকেন্ড প্লেস। এটা তো আসলে ভাইয়া সম্ভব না। এক হচ্ছে কোম্পানি আমার নিজেরও না, তো আসলে এটা সম্ভব না। এইখানে আপনার যেহেতু একটা কস্টিং আছে, যেমন আপনাদের এই ব্যাচের কিন্তু মানে প্রফিট বলতে কিছুই ছিল না। মানে এই ব্যাচটা কমপ্লিটলি ফ্রির মতোই ছিল। 650 টাকা যেটা নেওয়া হয়েছিল ওইটা বলতে গেলে আপনাদের হচ্ছে মানে কমিটমেন্ট মানি বলতে এইটা যদি একদম কমপ্লিটলি ফ্রি থাকতো, তাহলে মানুষ এই যে প্রথম দিকে যে আমাদের ছিল এত কয়জনও ঢুকতো না। এরা ভাবতো যে শুধু রেকর্ডিং দেখি চালাই যাবে। তো কিছু টাকা আমরা কোনো কিছুতে খরচ করলে আমাদের একটু মানে আগ্রহটা থাকে যে কিছু টাকা খরচ করছি, অন্তত কিছু একটা শিখি, টাকাটা যেন একদম ওয়েস্ট না যায়। তো এই হচ্ছে কথা। আর নেক্সট ব্যাচে হচ্ছে রিয়াক্ট মনে হয় আনতেছে, এটা নিয়ে কথা চলতেছে। আর রিয়াক্টের জন্য আবার অন্য একজন আছে, সো উনি হচ্ছে আপনাদের আবার ওই ব্যাচে কয়েকটা ক্লাস করাবে রিয়াক্টে। সো উনি শুধু রিয়াক্টই শেখাবেন। তো মানে এই ফিডব্যাকটা এটা আমিই দিছি আর কি কোম্পানিকে, যে এটাতে আমাদেরকে একটু সুযোগ দিলে ভালো হতো আপনার পক্ষ থেকে। হ্যাঁ হ্যাঁ ওইটাতে ওই একটা শেখার সুযোগ দিলে ভালো হতো আর কি আমাদের। শুধু রিয়েক্টার। হ্যাঁ, এটা তো ভাই আসলে আমার হাতে না, সো একটু এটা করবেন। আমার হাতে থাকলে হয়তো বা কিছু করতে পারতাম। আরেকটা জিনিস হচ্ছে, হ্যাঁ ওইখানে আরেকটা জিনিস হচ্ছে ওইখানে রিয়াক্ট শেখানো হবে ঠিক আছে, বাট এটার কিন্তু প্রাইস অনেক বেশি। আপনারা ওই কোর্সের পেজে গেলে দেখতে পারবেন। তো আজকে ভাই আমি খুব আপনি যদি একটু আপনি যদি একটু রিকমেন্ড করে দেন, কাজ হচ্ছে আমরা তো একদম মানে আমি জানি না অন্যদের অবস্থা, আমি তো আসলে এক্সপার্ট না, হুম হুম। কোডিং লাইনে একদম নিউ আর কি। তো একটু যদি আবার ওখানে সুযোগ পাই তাহলে একটু মানে ভালোভাবে আর একটু ইয়া করতে পারতাম। আর প্রথম দিকে যেহেতু আমি ক্লাস করতে পারিনি, আহ, মানে লাইভ আপনি দেখিয়ে দিয়েছেন, সেটা দেখার যে মজা করে শেখা যায়। আসলে রেকর্ডিং তো অ্যাভেলেবেল এভরিহোয়ার পাওয়া যায়, হুম হুম। কিন্তু সেটা আসলে তেমন ওই যে ফ্রুটফুল দেখছেন হয় না। কোর্সের প্রাইস, হ্যাঁ, এটা কেউ আরও ভাবছেন। একটা ডিসকাউন্ট পড়বে মনে হয় সামনে। কিন্তু এখন হচ্ছে এটা ওয়েব ডেভেলপমেন্ট উইথ পাইথন অ্যান্ড জ্যাঙ্গোর জায়গায় এটা হচ্ছে একদম ফুল স্ট্যাক হবে। তো আমারই এক ফ্রেন্ড আছে আমাদের কোম্পানির, ও খুব সম্ভবত কয়েক মানে রিয়াক্টের কয়েকটা ক্লাস নেবে। এটা আমি রেকমেন্ড করছি যে রিয়াক্টটা নিলে আপনার এই কোর্সটা ফুলফিল হয়ে যায় আর কি, যে একদম ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড দুইটাই। আর দেখি, কোর্সে তো এনরোল করানো পসিবল হবে না আমার পক্ষে, বাট আপনারা হচ্ছে ওই যে আমি যে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করে দিব না, দেখি এটা যদি সবাই করে, ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে হয়তো আমি আপনার রিয়াক্ট শেখার জন্য যা যা লাগবে সব প্রোভাইড করে দিব। দেন হ্যাঁ, রিয়াক্টের জন্য যে খুব আহামরি কয়টা ক্লাস থাকবে এরকমও না।
আপনার মনে করেন 8টার মতো ক্লাস থাকতে পারে। তো এই হচ্ছে কথা। আর আমার নিজের থেকেও মানে ইমপ্রুভমেন্টের অনেক জিনিস আছে, মানে আমি নিজে ক্লাস নিয়ে বুঝতে পারছি। যেমন আপনাদের এই যে ওয়েব ডেভেলপমেন্টের বেসিক, এই জিনিসটা আমি চিন্তা করতেছি আরও নিচে নামাবো। কারণ হচ্ছে আপনাদের ম্যাক্সিমাম ধসে পড়ছেন এইখানে, আমি যা বুঝতে পারছি। পাইথন আপনারা অনেক মজা নিয়ে শিখছেন, এটা আমি বুঝছি, বাট এই যে সিএসএসটাই ধ্বংস করে দিয়েছে সব কিছু। আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ হ্যাঁ। ভাইয়া, এটা একটা ইন্টারভিউ ছিল আর কি, ইডব্লিউ বাংলাদেশ, জ্যাঙ্গো নিয়ে আর কি। গেলাম ইন্টারভিউ দিতে, হুম এছাড়া ইন্টার্নশিপ আকারে কি হুম হুম পজিশন ইন্টার্নশিপ, হুম 3 মাস 4 মাস টোটাল ইন্টার্নশিপ। হুম হুম তো ইন্টার্নশিপে আপনার 5,000 টাকা স্যালারি তারা ফিক্স করছে। আর আহ, তো ইন্টারভিউ দেওয়ার সময় তারা জ্যাঙ্গো থেকে আর কি কোশ্চেন করছিল অনেক। হুম হুম। তারপর কিন্তু ভাইয়া ডকারও সাথে ডকারও অ্যাড করছে প্লাস রিয়াক্ট। ওকে, ঠিক আছে। দাঁড়ান ফ্যানটা অফ করি। বলছিলাম তারপর বলছিলাম না আপনাকে আগের দিন। তারপর মনে করলাম ভাই ডকার তো এত ভালো পারি না, হ্যাঁ, ইয়া বললেই তারপর ওদের কাছ থেকে কোনো কি রেসপন্স পাইছেন? বলছে জানাবো এই আর কি। আমি বলছি ভাই আমাকে নিলে ডকার আমি শিখতে আছি, আরো ভালো মতো শিখবো যদি এখানে ইন্টার্নশিপ দেন আর কি, এইভাবে বলে আসছে। হুম হুম। এখন যদি নক করে তাহলে কি দেওয়া যায়, ইডব্লিউএন বাংলাদেশ লিমিটেড, মানে ওরা অ্যাপ ডেভেলপমেন্ট নিয়ে আর কি কাজ কি করে, নাম? পাইথন। ইডব্লিউএন বাংলাদেশ। ইডাব্লিউএন। হ্যাঁ, এইটা ফার্স্ট। হুম। এইখানের ইন্টার্নশিপের পর কি ওরা পার্মানেন্ট করে? এটা নিয়ে জি কিছু বলছে? ভাই, আমি একটা ওরা কথা বলি, জ্যাঙ্গো রিয়াক্ট। আপনার যদি 5,000 টাকাও বেতন হয় আপনার ঢুকে পড়া উচিত, ঠিক আছে? কারণ হচ্ছে আমি বলি 1 বছর আপনি যদি একটু কষ্ট করেন কোনো কোম্পানিতে বেতন একটু কম হলেও, 1 বছর পরে আপনার অনেক মানে অপরচুনিটিস থাকবে। অন্য কোম্পানিতে আপনি সুইচ করলে আপনার বেতন অনেক ভালো হয়ে যাবে 1 বছর পরে। সো আপনার সবারই টার্গেট থাকা উচিত যে ইন্টার্নশিপের বেতনটা নিয়ে আসলে চিন্তা না করাই বেটার। কোনোভাবে এক জায়গায় ঢুকতে পারলেই হলো, 1 বছর একটা এক্সপিরিয়েন্স হয়ে গেলে তারপর আপনাদের হচ্ছে অপরচুনিটিস থাকবে এত অনেক। বুঝছো কথা? আর 5,000 টাকার বেতনের ইসে আপনার এত কাহিনী করতে, আচ্ছা জ্যাঙ্গো নিয়ে কি কোয়েশ্চেন করছে আপনাকে আবিদ ভাই? বাকিরাও শুনে নিক। হ্যাঁ। জ্যাঙ্গো নিয়ে ডাইরেক্ট করছে যে এটার মানে এমভিটি প্যাটার্ন কি কি, মানে মডেল, ভিউ আর টেমপ্লেট। তো হুম এই মডেলে কি কাজ করে, ভিউতে কি কাজ করে, টেমপ্লেটে কি কাজ করে। হুম দেন আপনি জিজ্ঞেস করছিলেন আমি এপিআই নিয়ে কাজ করছি কিনা। হুম তারপর বলছি সোয়াগার এপিআই নিয়ে একটু কাজ করা হয়েছে। হুম তারপর জিজ্ঞেস করছে যে আপনাকে যদি একটা মানে টাস্ক দেওয়া হয় আর কি বেসিক লেভেলের জ্যাঙ্গোতে, তাহলে কি করতে পারবেন কিনা, হুম এই কুড়িটাকে জিজ্ঞেস করে। আর কুড়ি থেকে মাই এসকিউএল যে কুড়ি আছে না, হুম হুম। ওখান থেকে জিজ্ঞেস করছে আর কি। পারছেন এগুলা? এগুলো তো পারার কথা। হ্যাঁ, ওগুলো পারছি ভাই, মাই এসকিউএল এর প্যারা নাই, আগে থেকে পিএইচপি আর লারাভেল নিয়ে কাজ না, মাইএসকিউএল বলেন পোস্টগ্রেস বলেন, সিনট্যাক্স কিন্তু একই। করছি। হ্যাঁ। হ্যাঁ, কোম্পানিকে যদি বলেন যে আমি পোস্টগ্রেস শিখছি বাট আমি ওই রকম করি, মানে ওরা বুঝতে পারবে, বুঝছেন, যে আচ্ছা সমস্যা নেই, একই রকম মোটামুটি দুই একটা আপনার শুধু ওয়ার্ডে ডিফারেন্স। আমার তো মনে হয় আপনার মাইএসকিউএল পর্যন্ত পারলে আপনাকে একটা পজিটিভ ফিডব্যাক দেওয়ার কথা। ডকার টকার নিয়ে তো কাহিনী করার কথা না। আপনার কি মনে হয়েছে ইন্টারভিউর ভাইবে? আর তারা মনে হয় মানে 5,000 যেহেতু নেবে আর কি, তাদের মেবি 15,000, 20,000 মতো প্রজেক্ট এরকম বানানোর চিন্তা ভাবনা তাদের। আচ্ছা যাই হোক, মানে আপনার কি মনে হয়েছে ইন্টারভিউতে? মনে হয়েছে ভাই তারা যদি লোক না না পায় তাইলে আমাকে কল করবে, আর যদি ভালো লেভেলের
স্টুডেন্ট পাওয়া যায় তাহলে তো এমপ্লয় পাওয়া যায় তাহলে। তো ওয়েট করেন, কপালে থাকলে হবে, নাইলে চেষ্টা করতে থাকেন। ব্যাপার হয়েছে ওরা 5,000 টাকায় এত কিছু, এই তো এইটাই তো, এইটা না? ভাই ওই যে কেরিয়ারে ক্লিক করেন না, কেরিয়ারে, হ্যাঁ ওই যে কেরিয়ারে। এইটাই তো। 11 মে, আজকে কত? 11 মে, 11 জন অ্যাপ্লিক্যান্ট এইখান থেকেই অ্যাপ্লাই করছিলেন? জি ভাইয়া, মানে এখান থেকে না, একটা লিঙ্কডইনে আর কি, আমি অ্যাকাউন্ট আছে তো ওখানে হঠাৎ করে একটা পোস্ট দেখছিলাম তাদের। তারপরে এখানে লিঙ্ক দিয়ে দিচ্ছে পরে। বাকিরা অ্যাপ্লাই করলে করতে পারেন, আমি দিয়ে দিতেছি লিঙ্ক। আজকেই ডেট আছে, আজকে লাস্ট ডেট। লিঙ্কডইনে খুঁজলে অনেক পাওয়া যায়। আর আমি লিঙ্কডইনে ধরেন ট্রেন যে পাইথন আছে না, ওই যে দিছিলেন একবার লিঙ্ক, টাইপের খুঁজে দেখছিলাম, পাইনি আর কি। বুঝতে পারছি। একটু গুড কমিউনিকেশন স্কিলস, ইংলিশে হয়েছে না? ইংলিশে। দেখেন হয়ে যাইতেও পারে, কপালের ব্যাপার। ইন্টারভিউ নেওয়ার আগে নিজের দেখা, নিজের নাম, নিজের সম্পর্কে, পরে এরকম 20টা আর কি কতগুলো ইমেল দেবেন, তারপরে ইংলিশ আর কি কোশ্চেন করে ওগুলো একটা সিলেক্ট। হুম, এখানে ইন্টার্নশিপের পরে আপনার বেতন হবে 15,000, বুঝছেন? কারণ এই কোম্পানিগুলো প্যাটার্ন আমি জানি। এখানে আপনার ইন্টার্নশিপ 3 মাস পরে আপনার 15,000 হবে বেতন, যদি ঢুকতে পারেন। তারপর মনে করেন 6 মাস পরে 20,000, এরকম বাড়বে আর কি। 5,000 করে। যদি দুইবার করে, দুইটা রিভিউ হয় আপনার, তাহলে 5,000 করে বাড়ে। আমাদের কোম্পানিতে যেমন 10,000 বাড়ে। তো এটা ডিপেন্ড করে, মানে 15 to 25 বলছে না এখানে, আপনি ধরে রাখেন 15 হচ্ছে আপনার ইন্টার্নশিপ পিরিয়ড শেষ হওয়ার পরে, দেন আস্তে আস্তে 25 পর্যন্ত যায়। 25-এর পরে আপনার হচ্ছে জুনিয়র থেকে আপনি হচ্ছে মিডে চলে যান, মিড লেভেলে। তো দেখেন, যদি আমি মনে করি যদি আপনার মাই এসকিউএল পর্যন্ত আপনি কনফিডেন্ট থাকেন যে মোটামুটি মানে ভালো অ্যান্সার দিয়ে আসতে পারছেন, তাহলে আপনার একটা ভালো চান্স আছে। বুঝতে পারছেন? আমার মনে হয় না ডকার জন্য তেমন একটা প্যারা দেবে। আর জিনিসটা হয়েছে ওই দিন যে আপনার আমি বললাম না 7 মিনিটের একটা ভিডিও দেখে মুখস্থ করে গেলেই হয়, সো ওইটা দেখে গেলে হইতো আপনার, যাই মুখস্থ যাই বললেই হইতো যে এই থাকে ডকারে, আমি এইভাবে ডিপ্লয় করছি, শেষ কথা। আপনারা ওরা মানে ওইটা ভেরিফাই করতে যাবে না কোনো সময় যে আপনি কি আসলেই করছেন কিনা। আজকে কি দেখাবেন? দেখি আজকে দেখি একটা রিয়াক্ট অ্যাপ বানাইতে পারি কিনা, বানায়া দেন টুকটাক কিছু দেখাবো আপনাদের রিয়াক্টের বেসিকটা, আর সাথে হচ্ছে এপিআই বাইন্ডিং। আজকের ক্লাসটা আর সামনের ক্লাসটা, দেন একদম শেষের ক্লাসে হচ্ছে আপনাদের ওটা হচ্ছে শেষ ক্লাস আর কি। তো ওই ক্লাসে হচ্ছে মোটামুটি ডিসকাশন। ওকে, গার্বেজ। আমার আবার হচ্ছে রিয়াক্টে কাজ করতে খুব বিচ্ছিরি লাগে। ফ্রন্ট এন্ড আমি অনেক আগে ছেড়ে দিয়েছি। আমি শুরু করছি ফ্রন্ট এন্ড দিয়েই, বাট ফ্রন্ট এন্ডে থাকি নাই। তো আপনাদেরও পরবর্তীতে মনে হইতে পারে, আমি জানি না, এটা অবশ্য ডিপেন্ড করে, পার্সন টু পার্সন ভ্যারি করে। আমার মনে হয় মডার্ন ফ্রন্ট এন্ড ডিফিকাল্ট ব্যাক এন্ডের চেয়ে। আমার কাছে ফ্রন্ট এন্ডের চেয়ে ব্যাক এন্ড ইজি লাগে, মজা লাগে আর কি। এখানে আপনার কিছু লজিক্স লিখলেই হয়ে যায়, কিন্তু ফ্রন্ট এন্ডে অনেক ডিজাইন অনেক কিছু আছে, সো
আর আমার ডিজাইন সেন্স অত ভালো না। ওকে, কি যেন, ও আচ্ছা, এই রিয়াক্টের অ্যাপ বানানোর আগে একটা হয়েছিল আপনার ক্রিয়েট রিয়াক্ট অ্যাপ নামে একটা কমান্ড আছে, ওইটা দিয়ে বানানো যেত। তো ওইটা ডেপ্রিকেট করে দিয়েছে। ডেপ্রিকেট বলতে ওইটা সরাই নিছে রিয়াক্ট টিমে, কারণ ওইটার ভিতরে অনেক সমস্যা ছিল, অনেক ভালনারেবিলিটি ছিল, মানে আপনার সিকিউরিটি কনসার্ন ছিল। তো এখন হচ্ছে আপনারা যদি রিয়াক্টে যান, রিয়াক্ট ওরা বলবে নেক্সট জেএস দিয়ে রিয়াক্ট অ্যাপ বানাতে, বাট নেক্সট জেএস অনেক পরের কথা। আপনারা মোটামুটি আগে রিয়াক্টটা শিখেন, তারপরে নেক্সট জেএসের কথা চিন্তা করেন। এটা ডক করি। সো এখন রিয়াক্টে যদি ভ্যানিলা রিয়াক্ট অ্যাপ বানাতে চান, মানে ভ্যানিলা বলতে কোনো ফ্রেমওয়ার্ক ছাড়া, রিয়াক্ট কোনো ফ্রেমওয়ার্ক না, রিয়াক্ট হচ্ছে একটা লাইব্রেরি আর ফ্রেমওয়ার্কের মধ্যে তফাৎ আছে। এটা একটা ভালো ইন্টারভিউয়ের কোয়েশ্চেন, এটা শুনে নেন। ফ্রেমওয়ার্ক হয়েছে আপনার, তাহলে জাভাস্ক্রিপ্ট, হ্যাঁ হ্যাঁ, জাভাস্ক্রিপ্টের লাইব্রেরি দিয়ে। না, জাভাস্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজ, লাইব্রেরি আর ফ্রেমওয়ার্কের মধ্যে তাহলে তফাৎ। রিয়াক্ট হচ্ছে একটা লাইব্রেরি, ঠিক আছে, জ্যাঙ্গো একটা ফ্রেমওয়ার্ক। এইটাকে আপনারা কল্পনা করতে পারেন এইরকম, ফ্রেমওয়ার্ক হচ্ছে আপনার অনেকগুলো লাইব্রেরির সমষ্টি, ঠিক আছে। মানে মনে করেন টুল বক্স দেখছেন না, ওই যে আপনার টুল বক্সের মধ্যে আপনার কি স্ক্রু ড্রাইভার থাকে, রেঞ্জ থাকে, দেন আপনার প্লাস থাকে, আরও অনেক কিছু থাকতে পারে, রিল মেশিন থাকতে পারে। তো এই যে প্লাস, স্ক্রু ড্রাইভার, ড্রিল মেশিন, এগুলো হচ্ছে এক একটা মনে করেন লাইব্রেরি। আর যে বক্সের মধ্যে যে আমি রাখতেছি একটা টুল বক্সটা হচ্ছে আমার ফ্রেমওয়ার্ক হচ্ছে আপনাকে সেট অফ লাইব্রেরিজ দিয়ে দেয়, এবং ফ্রেমওয়ার্ক হচ্ছে অনেকটা, মানে ও আপনাকে বাধ্য করবে যে আমি বলতেছি এইভাবে তুই প্রজেক্ট করবি, তোর এইভাবেই করতে হবে। যেমন জ্যাঙ্গো বলতেছে আপনাকে এমভিটি প্যাটার্নে করতে হবে, আপনার এমভিটি প্যাটার্নেই করতে হবে, ঠিক আছে। তো আর লাইব্রেরি জিনিসটা হচ্ছে একটা টুল, জাস্ট একটা ল্যাঙ্গুয়েজের, প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজের কিন্তু লাইব্রেরি আছে আলাদা আলাদা। লাইব্রেরি মনে করেন 100 লাইনের একটা কোড, ওই কোডটা দিয়ে আপনি স্পেসিফিক কিছু করতে পারতেছেন, ওইটাকে আপনি লাইব্রেরি করে কমিউনিটিতে সেন্ড করে দিতে পারেন। দেন কমিউনিটি করবে কি, আপনার কমিউনিটি বলতে আপনি আমি, ঠিক আছে, মনে করেন ও করতে পারবে কি, ওই লাইব্রেরিটাকে ইম্পোর্ট করে, যে আমরা ইম্পোর্ট করি না বিভিন্ন জিনিস, ইম্পোর্ট করে ওই কোড ছাড়াই ও হচ্ছে ওই ফাংশনালিটিস ইউজ করতে পারবে। সো রিয়াক্ট হচ্ছে ওইরকম একটা লাইব্রেরি, এবং রিয়াক্টের কোনো একদম ধরাবাঁধা নিয়ম নাই, যেহেতু এটা একটা লাইব্রেরি যে আপনার এইভাবেই কোড করতে হবে। তো রিয়াক্ট, ভ্যানিলা রিয়াক্ট অ্যাপ তৈরির একমাত্র উপায় এখন হচ্ছে বিট। এই যে বিট লিখবেন, বিটের ফার্স্টে যাবেন, গেটিং স্টার্টেড। তো এখন মোনাজাত ধরতে হবে যেন এটা তৈরি হয়, কারণ হচ্ছে আমি অ্যাকচুয়ালি এখন আর রিয়াক্টের অ্যাপ্লিকেশনে কাজ করি না তেমন একটা, আমি শুধু এপিআই বাইন্ড করে দিয়ে দিই ওদের, ওরা সব কিছু করে। তো আমি জানি না এখনও এটা মেনটেন করা হচ্ছে কি না, বাট এইভাবেই করে, আমাদের কোম্পানিতে এখনও বিটি ইউজ করে। তো দেখি কি হয়। সো আপনারা হচ্ছে একটা মনে করেন এরকম ফোল্ডার নেবেন, এখানে টার্মিনাল ওপেন করবেন, ওই বিটের ওই কমান্ডটা দিবেন, npm create bit একটা লেটেস্ট, এন্টার দিবেন। এই যে দেখেন ভিট নামের একটা প্যাকেজও, মানে প্যাকেজটা যদি আপনার আগে থেকে থাকে, ওই এই জিনিসটা বলবে না যে এই প্যাকেজটাকে ইনস্টল করবো কিনা। তো এই প্যাকেজ জিনিসটা কি, প্যাকেজটাই কিন্তু লাইব্রেরি, আসলে প্যাকেজগুলোই লাইব্রেরি, ঠিক আছে। সো আমার যেহেতু ভিট খুব সম্ভবত ইনস্টল করা নাই পিসিতে, আমি ওয়াই দিব, এখানে ওয়াই দিয়ে এন্টার দিব। এখন প্রজেক্টের নাম দিতে বলছে, আমি মনে করেন দিলাম, মনে করেন টেস্ট প্রজেক্ট, এটা দিলাম।
এই যে দেখেন এইখান থেকে একটা ফ্রেমওয়ার্ক চুজ করতে হবে। এই যে এই দেখেন ভিউ.js আছে, এখানে রিয়্যাক্ট আছে, সোয়েল্ট আছে, সলিড আছে, কুইক আছে, এগুলো তেমন পপুলার না। এই অ্যাঙ্গুলার আছে, অ্যাঙ্গুলার, রিয়্যাক্ট, ভিউ, এই তিনটাই আসলে পপুলার ফ্রন্ট এন্ড লেখার জন্য। বাট রিয়্যাক্ট কোনো ফ্রেমওয়ার্ক না, এখানেও ফ্রেমওয়ার্ক লিখলো, এটা রিয়্যাক্ট কোনো সময় একটা ফ্রেমওয়ার্ক না। রিয়্যাক্টের যদি ইন্টারভিউ নেয় আপনাকে এই জিনিসটা জিজ্ঞাসা করে রিয়্যাক্ট কি ফ্রেমওয়ার্ক নাকি লাইব্রেরি, এটা আপনার আস্ক করে। সো আমি এখান থেকে রিয়্যাক্ট চুজ করলাম। এখন রিয়্যাক্ট দুইভাবে লেখা যায়, টাইপ স্ক্রিপ্ট আর হচ্ছে জাভা স্ক্রিপ্ট, বাট আমি জাভা স্ক্রিপ্টই করবো এখন। সো জাভা স্ক্রিপ্ট দিয়ে এন্টার দিলাম। ওকে, এখনও বলতেছে কি প্রজেক্ট বানানো হয়ে গেছে। এখন আমার সিডি দিয়ে ওই প্রজেক্টের ফোল্ডারে আমি ঢুকবো, টেস্ট ফোল্ডার, টেস্ট ফোল্ডার, টেস্ট প্রজেক্ট, এন্টার দিলাম। এটা কোথায় পেলাম দেখেন আপনি, এইখানে দেখছেন একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে। এইটা আমাদের রিয়্যাক্ট অ্যাপ, মানে ও অটোমেটিক ক্রিয়েট করে নিছে। হ্যাঁ, এখানে ঢোকার পর কী বলছে, npm ইনস্টল লিখতে বলছে, npm ইনস্টল বা আই লিখলেও হয়, শুধু এন্টার দিলাম। এখন একটু ওয়েট করেন। আরেকটা জিনিস, এই যে npm জাতীয় যা কিছু আছে এগুলো করার আগে আপনাদের নোড ইনস্টল করে নিতে হবে। সো আপনারা নোড.js লিখবেন, এই যে নোড.jsটা আপনাদের পিসিতে ডাউনলোড করে নেবেন আগে প্রথমেই, এই যে লং টার্ম সার্ভিস এখান থেকে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন, নাহলে ওটা কাজ করবে না, এই কমান্ডগুলো কাজ করবে না। আচ্ছা, npm ইনস্টল হতে একটু টাইম লাগে, একটু ওয়েট করেন। আচ্ছা, ইনস্টল হয়ে গেছে, 225টা প্যাকেজ ইনস্টল করছে ভাই রে ভাই। এরপর বলছে কি npm run dev, npm run dev, এন্টার দিলাম। এই যে রান হয়ে গেছে আমাদের প্রজেক্ট। এখন যদি আমি এই যে লোকাল হোস্ট 5173 তে যাই, এইটা হচ্ছে আমাদের রিয়্যাক্ট অ্যাপ, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের রিয়্যাক্ট অ্যাপ। আচ্ছা ঠিক আছে, এই প্রজেক্টটা আমরা ক্যান্সেল করি, কন্ট্রোল সি এটা প্রেস করি। রিয়াক্ট 16 নাকি? রিয়্যাক্ট কত এটা জানি না, দেখতে হবে। সো আমরা এখন টেস্ট প্রজেক্টের কোডটা দেখি। ব্যাপার হচ্ছে আমার মনে হয় কার্সর ওপেন করা, ইয়েস, কিন্তু আমি কার্সরে কাজ করতে চাই না, ফালতু জিনিস। বিএস কোডে যাব, ওপেন ফোল্ডার, ডেস্কটপ, নিউ ফোল্ডার ছিল না, এখানে বড় হাতের F, এটা স্টোর করছি কই, এই তো এইখানে, যে এই ফোল্ডারটা সিলেক্ট করলাম। এই হচ্ছে আমাদের রিয়্যাক্ট অ্যাপের আপনার বেসিক একটা আপনার এই কী বলবো স্ট্রাকচার আর কি। তো একটু টুকটাক আমরা জানি কি আছে এগুলোর ভিতরে। নোড মডিউলসটা আপনার হচ্ছে কিছুই না, আমরা যে প্যাকেজেসগুলো ইনস্টল করি ওগুলো ইনস্টল হয়ে এইখানে থাকে। এটা মনে করেন অ্যান্ড্রয়েড মোবাইলের ডেটা নামে একটা ফোল্ডার আছে, অনেকে হয়তো বা 2-3 জিবির গেম যদি বাইরে থেকে ডাউনলোড করতেন তখন ওই ডেটাতে যাইয়া আপনার 2-3 জিবির ফাইল রাখলে ওই গেম খেলতে পারতেন, এরকম ছিল অ্যান্ড্রয়েডে আগে যখন আমরা গেম খেলতাম। তো এটা মনে করেন অনেকটা ওইরকম, এই ফোল্ডার সম্পর্কে জানার তেমন একটা প্রয়োজন নাই আসলে, এটা লাগে না আপনাদের কোনো কাজে, মানে প্রজেক্টের কাজে অবভিয়াসলি লাগে, মানে এত কিছু জানার, এটা জানার দরকারই নেই, লাগে না আসলে। সো এটা গেল। পাবলিকের ভিতরে আপনার হচ্ছে ছবি টবি যা যা আছে ওগুলো রাখা হয়, ছবিও না মেনলি, এইখানে আপনার আসলে অ্যাসেট টাইপের জিনিসপত্র রাখা হয়, যে আপনি এই ফুল অ্যাপ্লিকেশন দিয়ে এইখানের ভিতরে পাবলিকের ভিতরে জিনিসগুলো অ্যাক্সেস করতে পারবেন। যেমন এইখানে আপনার এই যে আইকনটা আছে, যে আইকনটা আপনি ওয়েবসাইটের কর্নারে দেখতে পারেন, যেমন এই যে এই আইকনটা। তারপর আপনার সোর্সের ভিতরে অ্যাসেট থাকে, সোর্সের ভিতরে অ্যাসেট, জানি না এটা কি অ্যাসেট
এইখানেই থাকে নাকি পাবলিক ইউজ করে। বাট অ্যাসেট জিনিসটা, অ্যাসেট আপনি যেখানে যেখানে দেখবেন অ্যাসেট মানেই হচ্ছে ছবি, মানে স্ট্যাটিক যত জিনিস আছে। স্ট্যাটিক বলতে যেমন মনে করেন এইখানে এই যে আমার এই 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 ছবিটা কিন্তু কি স্ট্যাটিক না, এটা চেঞ্জ হবে না। এই ছবিটা হচ্ছে এই অ্যাসেটের এরকম রাখা হয়, দেন আমি যেইখানে ছবিটা বসাবো কোডের মাধ্যমে বসাই দেওয়া যায়। ঠিক আছে, এখন এইখানে আচ্ছা এইখানে অ্যাপ ডট সিএসএস, অ্যাপ ডট জেএসএক্স, ইন্ডেক্স ডট সিএসএস, মেইন ডট জেএসএক্স। ওকে, যতটুকু আমার মনে আছে মেইন ডট জেএসএক্সটা হচ্ছে আপনার এটা হচ্ছে এন্ট্রি পয়েন্ট আর কি অ্যাপের, মানে এইখান থেকে আসলে শুরু হয়। তো মেইন ডট জেএসএক্সের ভিতরে আপনার এই যে অ্যাপ যে জিনিসটা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে আমাদের মেইন রিয়াক্ট অ্যাপ, এবং এইটাতে যদি আপনি ঢুকেন এইটা হচ্ছে আমাদের যে অ্যাপ ডট জেএসএক্স এই জিনিসটা। তো অ্যাপ ডট জেএসএক্সের ভিতরে আমাদের মেইন কোডগুলো রাখা আছে। আর এই যে ইন্ডেক্স ডট সিএসএস এইটা হচ্ছে গ্লোবাল সিএসএস ফাইল, মানে আপনার একদম সবচেয়ে বাহিরের সিএসএস ফাইল। আর অ্যাপ ডট সিএসএস হচ্ছে শুধুমাত্র আমার এই যে অ্যাপ ডট জেএসএক্সের সিএসএস ফাইল। ঠিক আছে, একটু কনফিউজিং, বাট মানে অ্যাপ ডট জেএসএক্স, অ্যাপ ডট সিএসএস, জেএসএক্সের ভিতরে আপনার হচ্ছে জেএসএক্স থাকে। জেএসএক্স জিনিসটা কি? জেএসএক্স জিনিসটা হচ্ছে রিঅ্যাক্টের একটা এক্সটেনশন। জেএসএক্স বা টিএসএক্স টাইপ স্ক্রিপ্ট হলে আপনার থাকে হচ্ছে টিএসএক্স, আর জাভাস্ক্রিপ্ট হলে আপনার থাকে জেএসএক্স। আসলে এটা কিছুই না, এটা হচ্ছে আপনার HTML প্লাস জেএস আর HTML প্লাস টাইপস্ক্রিপ্ট বা টিএস। এই সুবিধার জন্যই আসলে রিঅ্যাক্টটা এত পপুলার যে আপনি HTML এর ভিতরেই আপনি ডাইরেক্ট এই কোডগুলো বসাতে পারবেন। আপনার বাইরে কোনো স্ক্রিপ্ট লেখা লাগে না, বা যদি আপনার HTML এ কোনো ফাংশনালিটিস আনতে চান তখন করা লাগতো কি আগে HTML এর মাথার উপরে মানে হেডারের ভিতরে বা বাইরে একটা স্ক্রিপ্টের ফাইল বানানো লাগতো, যে দেন ওইটাকে আবার এনকোডিং করে এটার সাথে অ্যাটাচ করা লাগতো। এখন আর এগুলো কিছুই লাগে না, টিএসএক্স বা জেএসএক্স এর একদম ভিতরেই আপনার কোড লেখা যায় আর কি। আরেকটা জিনিস আমরা করব, আমরা হচ্ছে টাইপ স্ক্রিপ্ট নিয়ে আসবো। টাইপ স্ক্রিপ্ট আনতে হলে আচ্ছা দেখি, টাইপ স্ক্রিপ্ট না কি বলতেছি, টেইলউইন সিএসএস আনবো, টেইলউইন সিএসএস 8। এটা দিলেই হবে, দেখি। CSS লো স্টোরেজ কেন? 10 MB ফ্রি। হায় রে, আচ্ছা দেখবো না, দেখি npmi টেইলউইন সিএসএস যদি দিই, অ্যাড তো হয়েছে। এখন অ্যাড করলাম byte config dot css byte config
সিএসএস প্লাগইনসে বসাইতে বলছে। পাইছে। এরপর বলছে কি টেইলেন্সিস ইম্পোর্ট করতে বলছে। মেইন ইন্ডেক্স ডট সিএসএস এ আমি যদি ইম্পোর্ট করি, ইম্পোর্ট টেইলেন্স সিএসএস করলাম, ইন্ডেক্স ডট এইচটিএমএল এখানে লিঙ্ক করতে হবে। হেডে তো আগে থেকে আছে মনে হয়, আইকন npm run dev দিয়ে, এখন npm run dev দিয়ে হচ্ছে আমরা প্রজেক্ট ওপেন করি। Okay, it looks like we're trying to write a post CSS. CSS. JSON. Tailwind CSS. এই প্যাকেজ আপনার হচ্ছে ভ্যানিলা রিঅ্যাক্ট ইউজ করতে গেলে এরকম ঝামেলা এখন হয়, কারণ হচ্ছে এখন নেক্সট.js দিয়ে সব কিছু হ্যান্ডেল করা হয়। তো বলতেছে পোস্ট সিএসএস সহ ইনস্টল করতে, দেখি বিচ্ছিরি অবস্থা। Looks like you're not using Java. Okay. Oh, no space left on device. Oh shit. 10 MB আছে জায়গা, এই কারণে ঝামেলা করতেছে। আমিও তো বলি হয় না কেন। তো একটা কাজ করি, আমরা এটা মুভ করে অন্য জায়গায় নিয়ে যাই। ফ্রন্ট এন্ডটা এখানে নিয়ে যাই। আচ্ছা কেসে এখন ফ্রন্ট এন্ড আর মুভ হয় নাই। ফ্রন্ট কি মুভ হইলো? হ্যাঁ রে, ভূতুর অবস্থা।
ধুর, নতুন করে একটা বানাই। এখানে বলতেছে অলরেডি এক্সিটস। আমার পিসির মাথা নষ্ট হয়ে গেছে, টু বি অনেস্ট। রিয়াক্ট অ্যাপ, তো রিয়াক্টে ঢুকলাম, এনপি project name test project react wc টা কি? আচ্ছা, scaffolding, ওকে। হ্যাঁ, ওয়েট করি। আমরা হচ্ছে ওই যে আগের দিন একটা বানাইছিলাম না আপনার লিঙ্কডইনের, যে লিঙ্কডইনের একটা ইউআই বানাইছিলাম, ওইটাকে কীভাবে ইউজ করে এখানে বসানো যায় ওইটা দেখাবো। নতুন করে ইউআই বানানোর দরকার নাই, কারণ একই জিনিস। ওই দিন আপনার টেইলউইন্ড দিয়ে যা করছিলাম ওই জিনিসটাই। রিয়াক্টে হচ্ছে এক্সট্রা কিছু নাই, HTML CSS জাভাস্ক্রিপ্টই, জাস্ট একটু অন্যরকম লেখা হয় আর কি। তো মাই রান্ডার এখানে যদি যাই, আমাদের প্রজেক্ট রান হইতেছে, ঠিক আছে। কোড কোড দিলে তো আবার কার্সর ওপেন হয়ে যায়। এখন এটা চালা ফাইল ফোল্ডার ডেটা রিয়াক্ট কোথায়, এখন যদি আমি টেইলউইন্ড CSS ও CSS দিই, হয় না। সাতাইশটা প্যাকেজ নষ্ট হয়েছে ভাই ভাই। সেইটা হওয়ার পর বলতেছে ও এই প্লাগইনটা বসাইতে, প্লাগইনসে গিয়ে তাহলে টেইলউইন্ডের এই জিনিসটা আমার ভালো লাগে না, এখানে অনেক কিছু
রান হবে npm রান যদি এটা তো আসলো। এখন একটা জিনিস দেখেন, মেইন ইন্ডেক্স ডট সিএসএস এ মনে করেন আমি সব কাটলাম, ঠিক আছে, সব কাটলাম, ইম্পোর্ট দিলাম আপনার সিএসএস, আচ্ছা সব কাটার পর দেখছেন আমাদের কি সিএসএস নষ্ট হয়ে গেছে, ডিজাইন নাই। এখন আবার দেখাই, এই যে এইটা হচ্ছে আগের, এইটা যদি সেভ দিই, যদি এখানে যাই, এই যে ডিজাইন চলে আসছে। আমরা যদি সব কাটি, ডিজাইন নাই হয়ে গেছে। আচ্ছা এখানে কি লেখছে দেখি, টেইলউইন্ড সিএসএস ইম্পোর্ট করতে বলছে, এটাই তো করছিলাম, করলাম। এই যে টেইলউইন্ড এবারে আসছে। আচ্ছা টেইলউইন্ড আসলে এখন আমরা কাজ শুরু করি। তো অলরেডি থাকার কথা। আমরা একটা কাজ করি, অ্যাপ ডট জেএসএক্সে যাই, এগুলো সব কাটি, এগুলোর দরকার নেই কিছুর। এইখানে মনে করেন আমি লিখলাম, এইটা কিন্তু আপনার HTML, ঠিক আছে, জেএসএক্স হইলেও HTML। এখানে আপনার ডিফারেন্ট তেমন কিছুই নাই, এক্সট্রা যা যা লাগে বা আছে ওগুলো আমি দেখাচ্ছি। সো মনে করেন আমি একটা ডিভ নিলাম, ডিভের মধ্যে লিখলাম হ্যালো ওয়ার্ল্ড। এটা একটা কাজ করি, এই পাশে নেই, এটার এই পাশে নেই, এটার এখানে নেই। হ্যালো ওয়ার্ল্ড আসছে, আসছে কিন্তু। এখন দেখি আমাদের টেইলউইন্ড কাজ করে কিনা। ক্লাস নেম দিলাম, মনে করেন টেক্সট নাম্বার 50, কাজ তো করে না। ক্লাস নেম তার মানে ঠিকঠাক কাজ করতেছে না টেইলউইন্ড, ওয়েট। না করে না। মেইন padding 5 ব্যাকগ্রাউন্ড, ওকে কাজ করে না, জিপিটি মারি। Now to
আচ্ছা, এটা করতে বলছে দেখি। সোর্স ইন্ডেক্স ডট সিএসএস এ এগুলো নিতে বলছে। টেইলউইথ কনফিগ ডট জেএস বানানো লাগবে একটা, বানাইলাম। এটার মধ্যে থাকা লাগবে এইগুলা। import the css in your project, main.css এটা ইম্পোর্ট করাই আছে, এখন রান দিতে বলছে। কি বুঝলাম না। সি ড্রাইভে একটু আগে জায়গা ছিল 2 জিবি। হোয়াট? গরমে ধরছে পিসিরা। তোমাদের একটু ওয়েট করেন, এটা ক্লিন হোক। পিন ব্র্যান্ডে
enable তো হয় না। Tailwinds is auto prefixer সব ইনস্টল করাই আছে। টেক্সট আমার তো টেইলউইন্ডের অটো এটাও কাজ করতেছে না, অটো কমপ্লিট এম্বার 100 নো অ্যাডিং 5 কিছু কাজ করে না। শুট ওকে, এখানে মনে করেন আমার একটা ডিপ নেই, ডিপ এইখানে হ্যালো ওয়ার্ল্ড, এই হ্যালো ওয়ার্ল্ডের উপরে যদি আমরা ক্লাস নেম মারি টেক্সট টু এক্সেল না এক্সেল আচ্ছা ওদের ডকুমেন্টেশনই কাজ করে না। ওকে কি করা যায়? npm হ্যাঁ ভাই কিছু বলবেন? ওই app.css ইনপুট করছেন, app.css এখানে ইনপুট করে দেখেন। ইন্ডেক্স ইনপুট করলেই তো হয়ে যাওয়ার কথা, দেখি তারপরে। এইখানে মডিউল কনফিগ শুধু ইনপুট করতে ওয়েট এটা উঠাইতে হবে। এটা উঠাইলাম,
লাইট কনফিগে আজকে করছে দেখি না কাজ তো করে না। আচ্ছা দাঁড়ান, আমার পিসিতে কোনো প্রজেক্ট আছে দেখি। এটার সামনে দেখি। আচ্ছা এইখানে ওরা যা করছে সবই ইনস্টল করছে, করার পরে স্ল্যাশ ভিড দিয়ে নিছে। একটা জিনিস করছে, পোস্ট সিএসএস একটা কনফিগারেশন ফাইল বানাইছে। জেএস পোস্ট সিএসএস ডট কনফিগ ডট ওকে, তো ঠিক আছে। এখানে মেইন ফাইলটা কই? শুধু ইম্পোর্ট মারছে, ওকে ইম্পোর্ট মারছে। আর হচ্ছে ওটা লাগবে না, স্টাইল শিট ওকে। ইম্পোর্ট দিলাম, দেওয়াই আছে ইংলিশটা সিএসএস। যদি রান দিই, এখন যদি যাই, এখন কাজ করছে। দেখছেন কতটা প্যারা টেইলউইন্ড ই করা, আপনার কনফিগার করা। এর একটা কারণ আছে, কারণ হচ্ছে ভিড দিয়ে এখন আর প্রজেক্ট বানায় না, এখন প্রজেক্ট বানায় আপনার নেক্সট জেএস থেকে। নেক্সট জেএসে কিচ্ছু করা লাগে না, এগুলো নিজে থেকেই কনফিগার করে না, বুঝছেন। আর তারপর রিয়াক্টটা শিখতে হলে আপনার এরকম প্রজেক্ট দিয়েই শিখতে হবে ফার্স্টে, নাইলে আসলে শেখার কোনো মূল্য নেই। কারণ বেসিক না শিখে আপনি যদি ইসে যান, নেক্সট জেএসে যান। আচ্ছা এখন আমরা একটু কাজে ঢুকি। যাই হোক, তো টেইলউইন্ড ইনস্টল দিলাম। এখন হচ্ছে .js এখানে এই দুইটা জিনিসের দরকার নেই আসলে, এই দুটো
একটা মানে কনফিউজিং। অ্যাপ ডট সিএসএস দিয়ে আমরা করবোটা কি? ওকে, আচ্ছা। তো মেইন ডট জেএসএক্স হচ্ছে আমাদের মনে করেন একদম সম্পূর্ণ অ্যাপ্লিকেশনটা, আর অ্যাপ ডট জেএসএক্স হচ্ছে আপনার অ্যাপ্লিকেশনের একটা পার্ট আর কি। সো রিয়াক্ট আসলে জিনিসটা করে কি, আপনার এই সম্পূর্ণ ফ্রন্ট এন্ডটাকে বিভিন্ন মানে ছোট ছোট কম্পোনেন্টে ভাগ করে। কম্পোনেন্ট হচ্ছে একটা বড় ইউআই এর ছোট অংশ। মনে করেন এই যে ন্যাপবারটা আছে না, এই ন্যাপবারটা একটা কম্পোনেন্ট, দেন এই বাটন একটা কম্পোনেন্ট, এইটা একটা কম্পোনেন্ট, এইটা একটা কম্পোনেন্ট, এইটা একটা কম্পোনেন্ট, এই সম্পূর্ণ জিনিসটা একটা কম্পোনেন্ট। তারপর এই এই জিনিসটা একটা কম্পোনেন্ট, এই যে পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা আছে, এবং এই এই প্রত্যেকটা এক একটা কম্পোনেন্ট। এখন এগুলো করে লাভটা কি, এরকম ছোট ছোট ভাগে ভাগ করে লাভ কি? আপনার যদি এই একই বাটন অন্যান্য জায়গায় লাগে, সাইন আপের জায়গায় মনে করেন সাইন ইন লিখে আপনার এই একই ডিজাইনের বাটন অন্য জায়গায় লাগলো, আপনার কিছু করা লাগবে না, আপনার জাস্ট ওই কম্পোনেন্টটা কল করলেই হয়ে যাবে। তারপরে এই যে এই ন্যাপবারটা, এই ন্যাপবারটা আপনার যেই পেজেই যান সব পেজ থেকে কি দেখা যায় না সেম জিনিসই? এই যে দেখেন সব পেজে এই জিনিসটা সেম। তাইলে কি, এখন আপনি যদি নর্মালি HTML CSS লেখেন তাইলে করতে হয় কি, এই ন্যাপবার লেখার যে কোডটা একটু বানানোর যে কোডটা, এই কোডটাকে কপি পেস্ট করা লাগে না প্রত্যেকটা পেজে? করা লাগে। কিন্তু কিন্তু রিয়াক্ট সুবিধা করে দিয়েছে কি, আপনার এই কপি পেস্টটা করা লাগবে না। তো একটা জিনিস এখানে বোঝা প্রয়োজন, মেইন ডট জেএসএক্স দিয়ে হচ্ছে আপনার মেইন অ্যাপ শুরু হয়। তো এই যে অ্যাপ দেখতে পারতেছেন, এই অ্যাপটা কি, আমাদের অ্যাপ ডট জেএসএক্স, ঠিক আছে? তো অ্যাপ ডট জেএসএক্স এর ভিতরে যা লিখবো সব এইখানে চলে আসবে। তো আমি যদি এইটার উপরে মনে করেন একটা ন্যাপবার লিখলাম, ন্যাপবার, হ্যাঁ ন্যাপবার লিখে এরকম দিলাম, যেহেতু ন্যাপবারটা কি আমাদের প্রত্যেকটা পেজেই থাকবে, হ্যাঁ প্রত্যেকটা পেজে টপেই থাকবে। এখন দেখেন, মনে করেন আমার এই অ্যাপের ভিতরে এই অ্যাপের ভিতরে হচ্ছে আমাদের বডির কন্টেন্ট আছে। বডি বলতে ন্যাপবারটা তো সবার ক্ষেত্রে সমান, কিন্তু বডিটা তো কিন্তু সমান না, এই বডিটা সমান না, হ্যাঁ এগুলো হচ্ছে বডি। তাইলে এই ন্যাপবারটা যে আমি উপরে দিলাম, এখন ন্যাপবার কিন্তু আমাদের নাই, হ্যাঁ। তো এইটা ন্যাপবারটা আনার একটা ওয়ে হচ্ছে আপনার, ন্যাপবার না যে কোনো কম্পোনেন্ট বানানোর একটা ওয়ে হচ্ছে আপনার কম্পোনেন্টস নামে একটা ফোল্ডার বানানো। তো এই ফোল্ডারটা কি বাইরে বানায় নাকি ভিতরে বানায় এটা আমার একটু দেখা লাগবে। তো সোর্সের ভিতরেই বানায় খুব সম্ভবত। সো এখানে একটা ফোল্ডার থাকে, ফোল্ডারটা আপনাদের বানিয়ে নিতে হবে কম্পোনেন্টস নামে, কম্পোনেন্টস। তো কম্পোনেন্টস, ঠিক আছে। তো এর মধ্যে আরও ওরা মানে বিভিন্ন ইঞ্জিনিয়ার বা ডেভেলপার বিভিন্ন রকমের ফোল্ডার স্ট্রাকচার ক্রিয়েট করে। সবচেয়ে কমন হচ্ছে আপনার মনে হয় এখানে একটা থাকে এরকম কমন, আর একটা ফোল্ডার থাকে আপনার, আর ফোল্ডার লাগবে না। কমনের ভিতরে হচ্ছে আপনার কমন কিছু জিনিস থাকে। কমন জিনিস বলতে মনে করেন এই কার্ডটা, হ্যাঁ এই কার্ডটা আমি একটা কম্পোনেন্ট বানায় যদি রাখা দিই, এটা আমি আমার ওয়েবসাইটের বিভিন্ন জায়গায় আমি ইউজ করতে পারবো, বা এই কার্ডটা অনেক জায়গায় আমার ইউজ হয়েছে। তাইলে কি এই জিনিসটা কি কমন না? কমন বলতে কি আপনার
একাধিক জায়গায় সেম জিনিস যদি ইউজ হয় সেটা কমন, মানে শেয়ার করছে, হ্যাঁ। আর যদি এরকম একটা পেজে আমার এই যে এই জিনিসটা মনে করেন এই কম্পোনেন্টটা আমার শুধুমাত্র এই ফ্রন্ট পেজেই আছে, তাহলে এটা কি শুধুমাত্র এই ফ্রন্ট পেজের জন্যই প্রযোজ্য। তো ওইটা আমরা আবার আলাদা রাখবো। যাই হোক, সো কমনের ভিতরে আমি মনে করেন একটা ন্যাববার বানাবো। সো এখানে একটা নিউ ফাইল লিখবো, নিউ ফাইলটা হচ্ছে ন্যাববার ডট জেএসএক্স। ওকে, এখন এরকম হচ্ছে একটা আপনার কম্পোনেন্ট বানাতে হবে। আচ্ছা, এটা আমি নতুন করে লিখি তাহলে বুঝবেন। সো কনস্ট্যান্ট লিখবেন, কনস্ট্যান্ট, দেন হচ্ছে ন্যাববার, এখানে সমান হবে, দেন এরকম তীর চিহ্ন, তারপরে এই, ঠিক আছে। আর এখানে ইম্পোর্ট রিয়াক্ট ফ্রম রিয়াক্ট। এখন এই ন্যাপ বারের ভিতরে আমার একটা রিটার্ন থাকে, এই রিটার্নের মধ্যে আমরা হচ্ছে আপনার লিখি, HTML লিখি আর কি। সো এরকম আমাদের একটা ফ্র্যাগমেন্ট বলে এটাকে, খালি। এইখানে আপনি চাইলে ডিভও দিতে পারেন একটা, ঠিক আছে, ডিভও দিতে পারেন, কোনো সমস্যা নেই। এই ফ্র্যাগমেন্টের ভিতরে আমরা হচ্ছে সব ইউআই লিখি, ঠিক আছে। তো এটা আবার এক্সপোর্ট করতে হয়, এক্সপোর্ট ডিফল্ট ন্যাপবার। ওকে, এটা আবার ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে নিতে হয় খুব সম্ভবত, এইরকম। এখন এটার ভিতরে আপনি HTML লিখেন, কোনো সমস্যা নেই, নর্মাল HTML। তো আমি মনে করেন একটা ন্যাপবার বানাবো, মনে করেন নর্মাল একটা ন্যাপবার বানাবো। তো ডিভ লিখলাম, ডিভের ভিতরে এখন ন্যাপবারে মনে করেন লেফট সাইডে আমাদের একটা আইকন থাকবে আর রাইট সাইডে কতগুলা আপনার অপশনস থাকবে, হ্যাঁ। তাহলে ডিভ লিখলাম, এখানে আমি আইডি দিলাম। আইডিটা দিলে সুবিধা কি, আগেও আমি বলছি, টেইলউইন্ডে আপনার নিজের বুঝতে সুবিধা যে কোথায় কী রাখতেছে। এইখানে মনে করেন লোগো, হ্যাঁ, তো লোগো। আর এইখানে ডান পাশে হচ্ছে আমার আইটেমসগুলো থাকবে। সো ডিভ, আর একটা ডিভ নিব, এই ডিভের মধ্যে আমাদের থাকবে কি, এই ডিভের মধ্যে থাকবে ন্যাপবার আইটেমস। এখন এটার একটা ওয়ে হচ্ছে আপনার করা, লিস্ট বানানো, আনঅর্ডার্ড লিস্ট বানানো। আর একটা জিনিস হচ্ছে এই যে এই আপনার কোপাইলট যেটা সাজেস্ট করছে এইভাবে। এখন এটা যদি আমি সেভ দিই, কিছু আসতেছে না কিন্তু, এইটা আমি সেভ দিই নাই, রিলোড দিই। আচ্ছা, এটা আসতেছে না কারণ আমি হচ্ছে ইম্পোর্ট দিই নাই, ইম্পোর্ট ন্যাপবার। এখন যদি সেভ দিই, এই যে আসছে, কিন্তু কিন্তু এটার কোনো ডিজাইন নেই, হ্যাঁ, এখানে বুঝতে পারতেছি না। আরেকটা জিনিস করতে হবে, এই জিনিসটাকে লিঙ্ক বানাতে হবে, লিঙ্ক, লিঙ্ক না, কি জানি ছিল, আচ্ছা থাক, এরকমই থাক। এইটা ক্লাস নেম না, প্রত্যেকটা হচ্ছে আমার হবে আইডি, ঠিক আছে। এখন আমরা ডিজাইন করি। ওকে, করতে হবে কি, আমাদের এই লোগোটা থাকবে আমাদের বাম পাশে, এগুলো থাকবে মনে করেন এই ডান পাশে, ঠিক আছে। তাইলে এইটা হচ্ছে আমাদের মেইন ন্যাপবার, সো আইডি হচ্ছে ন্যাপবার। এখন আমরা এইটাকে করব কি, ক্লাস নেম দিলাম, ফ্লেক্স দিলাম, ফ্লেক্স দিলাম কি বরাবর, রো বরাবর। তারপর কি করতে হবে, লোগো আছে না, ব্রাইট, মাঝখানে হচ্ছে আমাদের ফাঁকা থাকবে, দুই পাশে দুইটা থাকবে। তাইলে স্পেস অ্যারাউন্ড আছে, জাস্টিফাই অ্যারাউন্ড। ওকে, গেছে, ঠিক আছে, ঠিক আছে। আরেকটা জিনিস হচ্ছে কি, আমাদের লোগোটা একটু ডিজাইন করি।
ফন্ট, টেক্সট, মনে করেন 3 এক্সেল দিলাম, দেন আপনার ফন্ট বোল্ড। ঠিক আছে, একটা জিনিস করি, সেটা হচ্ছে এই জিনিসগুলো কিন্তু কলাম আকার আছে, এগুলোকে রো আকারে নেব। তাহলে আমি কি ন্যাববার আইটেমসে যাব, ক্লাস নেম দিব ফ্লেক্স রো, আর হচ্ছে আপনার রো বরাবর গেছে, এখানে আমি মনে হয় গ্যাপ দিলাম 1 হবে না, এখানে এখানে 10 দিলাম, প্যাডিং মনে করেন দিলাম 5। ওকে, আচ্ছা এই জিনিসটা আসতেছে কোথা দিয়ে, আমার গেছে। আচ্ছা এখন হচ্ছে আমার প্রত্যেকটা ন্যাববার আইটেমে মনে করেন প্রত্যেকটাতে আমি ক্লিকেবল করব। ঠিক আছে, ক্লিকেবল বলতে এখানে আপনার আমার মাউস কার্সর নিয়ে গেলে ও হচ্ছে হ্যান্ড সাইনটা দেখাবে। তাইলে এখানে দিলাম আমি ক্লাস নেম, আহা ক্লাস নেম, কার্সর না পয়েন্টার, মনে হয় পয়েন্টার দিলেই হয়, পয়েন্টার নাকি কার্সর, পয়েন্টার। প্রত্যেকটা প্যাডিং 5, প্যাডিং যদি 5 হয়, আর একটু কাজ করি, হবারে হচ্ছে মনে হয় ব্যাকগ্রাউন্ড রেট 200, না হবারটা দিতে হবে আমার হবারটা দিতে হবে এইখানে, হবার। ঠিক আছে, এটা মনে হয় নর্মাল একটা আমাদের, এখন এইটাকে একটু সোজা করতে হবে, লোগোটা মনে করেন এটা সমানে আনতে হবে। তো আইটেমস বেস লাইন সোজা হয়েছে মনে হয়, সম্পূর্ণ জিনিসটাকে আমি একটু প্যাডিং দিতে চাই, মনে করেন নাম্বার কন্টেইনার। ঠিক আছে, এটাও ভালো লাগতেছে। এখানে মনে করেন আমি একটু প্যাডিং দিই, মনে করেন ঠিক আছে। একটু সুন্দর করে, এটা দরকার নেই আমাদের। এখানে প্যাডিং দিলাম 10, না 5, ঠিক আছে। আচ্ছা বেস লাইন গেছে, এইখানেও আপনার হচ্ছে আইটেমস বেস লাইন করে সেন্টার করি, সেন্টার করলে যাবে না, বেস লাইন করতে হবে। একটা কাজ করি, মেইন যে এখানে স্টার স্টারই তো মনে হয় সম্ভবত, প্যাডিং 0, মার্জিন
ঠিক আছে। আর হচ্ছে বক্স সাইজিং, বর্ডার বক্স। আচ্ছা, এই তিনটা জিনিস হচ্ছে সবসময় দিয়ে নিতে হয়। এটা হচ্ছে অনেকটা নিয়মের মতো হয়ে গেছে। মানে টেইলউইন্ড আমি যখন আনি, ওদের ডিফল্ট কিছু প্যাডিং আর মার্জিন থাকে, ওগুলো থেকে আমরা হচ্ছে সরাই নিলাম আর কি। ঠিক আছে, আমাদের index.css এর কাজ এতটুকুই। মানে এইটা হচ্ছে আমাদের মেইন সিএসএস। এইখানে কিছু একটা চেঞ্জ হলে আপনারা সম্পূর্ণ অ্যাপে সেই চেঞ্জ দেখতে পারবেন। যাই হোক, এখন আমরা হচ্ছে কি করতেছিলাম, আচ্ছা ন্যাপবার না, ওকে। ন্যাপবারের আমি চাচ্ছিলাম এই জিনিসগুলোকে সোজা সোজা করতে। তো সোজা তো হচ্ছে না, দেখে বেসলাইন সেন্টার, জাস্টিফাই সেন্টার, অ্যালাইন মিডল, কোনটাতেই কাজ হয় না। যাই হোক, লোগো আমাদের মাঝ বরাবরই আছে, লোগোতে কোনো ইস্যু করতেছে না। ইস্যু করতেছে এই হারামজাদারা। জাস্টিফাই বেসলাইন, ও না, জাস্টিফাই না, আইটেমস বেসলাইন, টুট 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 টুট। ইন্সপেক্ট করে দেখা যায়। সাইড বার কি আবার, এখানে এই যে এই ডিপটা ঠিক আছে, এই ডিপটা হচ্ছে সমস্যা, এই ডিপটা সমস্যা, এই ডিপটায় সমস্যা। তার মানে গ্যাপ 10 আইটেমস বেসলাইন, টেক্সট সেন্টার, গ্যাপ দিছি 10 প্রত্যেকটাতে। কার্সরে হয় পয়েন্টার। আচ্ছা যাই হোক, তো এটা আমার ঠিক করব না, দেখি পরে। এইখানে আমি চাচ্ছি হচ্ছে এই জিনিসটাও আপনার হচ্ছে একটু সেন্টার বরাবর থাকবে। তো ন্যাপবার হচ্ছে কি আমাদের একটা আলাদা কম্পোনেন্ট। এখন দেখেন এইখানে কি করছি, ন্যাপবার একটা কম্পোনেন্ট, অ্যাপ একটা কম্পোনেন্ট। এখন আপনি এই অ্যাপের ভিতর যান, আপনি চাইলে এখন এখানে যাই বসান না, কারণ ন্যাপবারটা সবসময় মাথায় থাকবে। ঠিক আছে, এটা হচ্ছে কমন কম্পোনেন্ট আমাদের। হ্যাঁ, এখন মনে করেন আমি আপনার যে একটা ইনস্টাগ্রামের দিয়েছিলাম, এই কোডটা নিয়ে আসি, দাঁড়ান, কপি পেস্ট। তাইলে এইখানে কম্পোনেন্টসে যাব, কমনই। আচ্ছা, মনে করেন ইনস্টাগ্রামের যে পোস্টগুলো, ওগুলো শুধুমাত্র আমাদের হোম পেজে দেখা যাচ্ছে। তাইলে আমরা এটা কমনে রাখবো না, আমরা একটা ফোল্ডার করব। এখানে লিখলাম মনে করেন হোম। হ্যাঁ, হোমের ভিতরে
আমি একটা ফাইল বানাইলাম পোস্ট নামে, মনে করেন পোস্ট কন্টেইনার ডট জেএসএক্স, ঠিক আছে। এখন এখানে আর এক্সি পোস্ট কন্টেইনার, এইটার মধ্যে আমি আপনাদের গ্রুপে একটা কোড দিছিলাম সেই দিন, ওইটাই শুধু কপি পেস্ট মারা দিলাম। এখন এই পোস্ট কন্টেইনারটা যদি আমি এই হ্যালো ওয়ার্ল্ডের এইখানে নিয়ে আসতে চাই, কি করতে পারি? হ্যালো ওয়ার্ল্ড জিনিসটা কিসের মধ্যে আছে? এই যে অ্যাপ ডট জেএসএক্সের ভিতর আছে। আমি এটা কাটলাম। এখন যদি আমি পোস্ট কন্টেইনার আনতে চাই, আমি এখানে লিখলাম পোস্ট, এই যে দেখছেন পোস্ট কন্টেইনার আসছে পড়ছে। ক্লিক করবেন, ইম্পোর্ট টিম্পোর্ট যা যা করা লাগে ও করে নেবে, দেন স্ল্যাশ এই, ঠিক আছে, আসছে। এখন এটা সুবিধাটা কি, আপনার ওই কোড আবার কপি পেস্ট করা লাগবে না। এই পোস্ট কন্টেইনার যে কম্পোনেন্ট আছে এটা যদি আমি পেস্ট করি এরকম 5 6 7 বার, কোনো সমস্যাই নেই। আপনি 100 বারই করলেও, দেখছেন, এটা হচ্ছে আপনার রিঅ্যাক্টের পাওয়ার। এখন আরেকটা পাওয়ার হচ্ছে আপনি ডাইরেক্টলি এইচটিএমএল এর ভিতরে জাভাস্ক্রিপ্ট বসাইতে পারবেন। কীভাবে? এখানে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে আপনার ফার্স্টে, ডাবল সেকেন্ড ব্র্যাকেট দিতে হয় নাকি একটাতেই হয়? আচ্ছা ডাবলই দিতে হয়, ডাবল দিতে হয়। এটার মধ্যে ফর এটা হচ্ছে ফর লুপ লেখার ওয়ে আর কি জাভাস্ক্রিপ্টে। সো এখানে মনে করেন আমি একটা জিনিস 0i less than 10 আর i প্লাস প্লাস, তো আচ্ছা কমা হবে, কমা তো হওয়ার কথা না। আচ্ছা একটু জিনিস দেখি, রাইটিং একটা কার্লি ব্রেসেস নাকি দুইটা? এটা না, একটা কার্লি ব্রেসেস। লুপ তো ঠিকই আছে, এটা তো জানি। আইডেন্টিফায়ার কন্টেইনার ওয়েট, J6
কিছু একটা ভুল করছি আমি এইখানে। আচ্ছা দাঁড়ান, ভালো জিনিসই তো আছে। সিনট্যাক্সই ভুল হওয়ার কথা। আচ্ছা, এই ফর লুপ ডাইরেক্ট বসানো, আপনার ম্যাপ ইউজ করতে হবে। ঠিক আছে। আচ্ছা, এটা এখন বললে আপনারা কনফিউজ হয়ে যাবেন, বাট নেক্সট দিন আমরা হচ্ছে ই করব, এই যে এই জিনিসগুলো ডাইনামিকলি আমাদের এপিআই থেকে আসবে, বুঝছেন? ছবি টবি যা যা আছে, তো নেক্সট দিন আমরা ওইটা দেখব। তো ওইটা দেখলে আপনাদের হচ্ছে রিয়াক্টের মানে মোটামুটি বেসিকটা আপনি বুঝে যাবেন আসলে রিয়াক্টটা কেন ইউজ করা হয়। আপাতত বুঝে রাখেন যে আমরা কি করতে পারতেছি, এই যে ছোট ছোট ভাগে ভাগ করে ফেলাইতে পারতেছি আমাদের কোডটাকে। এটার লাভটা কি? এটা লাভটা হচ্ছে আপনার ওই যে HTML CSS এর বিচ্ছিরি কোডটা থাকতেছে না। HTML CSS এর কোডগুলো কি অনেক মানে অগোছালো থাকে, তো এখানে কাজ করি। হ্যাঁ, কিছু বলবেন? প্রত্যেকটা পেজের জন্য কি নেটওয়ার্ক আর ফুটার সেম রাখা যাবে না? হ্যাঁ হ্যাঁ, প্রতিটা পেজের প্রত্যেকটা পেজের জন্য আমরা নেটওয়ার্ক আর ফুটার তো সেম রাখা যাবে না? হ্যাঁ, আপনি যে এই যে মেইনে ন্যাপবার একবার ডিফাইন করে দিয়েছেন না, এইটা আপনার সব সময় আচ্ছা। থাকবে, মানে সব পেজের মাথায় থাকবে। এইটা হচ্ছে আপনার বডি, এই অ্যাপ, ঠিক আছে? অ্যাপের ভিতরে চাইলে আপনি আরও 2-3টা পেজ আলাদা আলাদা রাখেন, ওইটা কোনো সমস্যা না, কিন্তু আপনার মেইনে আমি যেভাবে স্ট্রাকচার করে দিয়েছি ওই স্ট্রাকচারটা থেকে যাবে। তো এখন আপনি যদি অন্য কোনো পেজেও যান, ন্যাপবার মাথার উপরেই থাকবে। সো এইখানে আমি কি করলাম দেখেন, জাস্ট একটু ডিজাইন দিছে ওরা। সো গ্রে আর মিনিমাম হাইট স্ক্রিন কি লাগবে দেখি, এটা বন্ধ করলে কয় কি? না, এটা লাগে না, তো জানি। সো দেখেন, নর্মাল HTML CSS এর চেয়ে কিন্তু রিঅ্যাক্টে অনেক সুন্দর সুন্দর ডিজাইন করা যায়, অনেক সুন্দরভাবে কোড লেখা যায়। মানে রিঅ্যাক্টে আপনি কোড করলে সবসময় চিন্তা করবেন কীভাবে কম্পোনেন্টে ভাগ করবেন জিনিসগুলো, আর বুঝছেন, এরকম কম্পোনেন্ট ওয়াইজ রেখে দেবেন। এখন মনে করেন এই পোস্ট কন্টেইনার আপনার এই এই ফুল অ্যাপ্লিকেশন মনে করেন আপনার বিশাল হয়ে গেছে, 100 পেজ, কিন্তু আপনার এই পোস্ট কন্টেইনার এই জিনিসটা আপনি 100 পেজে যে কোনো জায়গায় ইউজ করতে পারবেন। আপনার নতুন করে কোড লেখা লাগবে না বা কোড কপি পেস্ট করা লাগবে না। আপনি জাস্ট পোস্ট কন্টেইনার কল দেবেন, আপনি ইউআই ওইখানে শো করবে। ঠিক আছে? আচ্ছা, এতটুকু সবাই বুঝছি বা কারো কোনো কোশ্চেন আছে? হ্যালো? না ভাই না। আচ্ছা, ঠিক আছে। তো মোস্ট প্রবাবলি নেক্সট উইকই আমাদের শেষ ক্লাস। দেখি 5-4 আজকে 11 না, 10 তারিখ ক্লাস হয় নাই। 11। আচ্ছা, আসিকে কে, আবিদ ভাই, জহিদ ভাই, আবিদ হাসান, আবিদ ভাই ছিলেন না আগের ক্লাসে? জি ভাই, আমি আগে তো ক্লাস হয় নাই, কালকে তো ক্লাস হয় নাই। না, তার আগেরটা। হ্যাঁ হ্যাঁ, তার আগে সব সময় ছিলাম, খালি আমার একটা মনে হয় মিস আছে। আচ্ছা,
আচ্ছা, এর ডেটগুলো উলট পালট। আচ্ছা বুঝছি কি করছে, আমি ভুল করছি। 6-11 জুন অ্যান্ড মে চলে। আচ্ছা ঠিক আছে। মকদুম ভাই, আচ্ছা, জাহিদ ভাই। আচ্ছা ঠিক আছে, কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারেন, নাহলে রেকর্ডিং অফ করলাম আমি।